বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের জয় উপভোগ করেছেন গুটি কয়েক বাংলাদেশি সমর্থক। সাকিব রিশাদদের পারফরমেন্সে মুগ্ধ তারা। সামনের ম্যাচগুলোতেও টাইগারদের ধারাবাহিকতার প্রত্যাশায় প্রবাসীরা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। এই সেন্ট লুসিয়া কখনো বাংলাদেশ দলকে হতাশ করে না, সেটা আরও একবার প্রমাণিত হলো। সাকিব ছন্দ ফিরে পেয়েছেন ব্যাট হাতে। বাংলাদেশ প্রায় এক পা দিয়ে রেখেছে সুপার 8-এ। এই ম্যাচেও কিছু সমর্থক অনেক দূর দূরান্ত থেকে উড়ে এসেছিলেন সেন্ট ভিনসেন্টে, সমর্থন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। শুধু খেলা দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে সাকিবের একটা খেলা পেয়েছি। ভালো লাগছে আজকে যদি না জিততাম আর জীবনে খেলা দেখতাম না। সাকিবের মতন প্লেয়ার ঠিক সময় ঠিক কাজটাই করে, এটাই প্রমাণ হলো আজকে। আপনি এসেছেন তো অস্ট্রেলিয়া থেকে, যতটুকু বললেন, কেমন লাগছে এত দূর ট্রাভেল করে এসেছেন, এমন একটা জয় বাংলাদেশে দেখলেন? না, আমার খুবই আশাবাদী ছিলাম যে আমরা এই গ্রুপ থেকে আমরা সুপার 8-এ যাব। সাকিবকে একটা জবাবটা দিয়ে দিল আজ মাঠে, মনে হয় হি ইজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার। হ্যাঁ, ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট তাকে মনে হয় তার সেওয়াগ যে কমেন্টটা করেছে তাকে নিয়ে, এটা তার মধ্যে একটা তাকে বলবো যে জাগিয়ে দিয়েছে। আরও একজন আমার সঙ্গে রয়েছেন, গত 5টে বিশ্বকাপের সবগুলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। আমাদের দেশের সেই কালচারটা ছিল না লেগ স্পিনারকে ক্যারি করবে, রিশাদকে ক্যারি করছে, দেখে কেমন লাগছে? প্রত্যেকটা বড় টিমেরই একটা করে লেগ স্পিনারই কিন্তু ম্যাচ ঘুরায় দেন। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হি ইজ ডুইং ফর আস। বাংলাদেশ কিন্তু উইনিং একটা মোমেন্টাম পেয়েছে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করব পরের ম্যাচেও এই উইনিং মোমেন্টামটা বাংলাদেশ দল ধরে রাখবে। সুপার 8-এ বাংলাদেশ পা রাখবে টানা 2 ম্যাচ জিতে, এবং এই সুপার 8 ম্যাচগুলো কিন্তু হবে ক্যারিবিয়ানসে। বাংলাদেশ ক্যারিবিয়ানসে এসেছে, ভালো করছে, সেই ধারাটা পরের ম্যাচগুলোতে থাকবে। এমন দূর দূরান্ত থেকে সমর্থকরা এসে যেন হাসি মুখে ফিরে যেতে চান, সেটাই কিন্তু আসলে সবাই দেখতে চায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। টাইগার সমর্থক হয়ে থাকলে আজকের দিনটা দারুণভাবে শুরু হয়েছে আপনাদের। কিংসটাউনের যে জয় সারা দেশে ক্রিকেট প্রেমীদের মাঝে একটা জয়ের সুবাতাস বয়ে দিয়ে গেছে। দর্শক সবাইকে আমন্ত্রণ বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন, এবং আমার সঙ্গে আজকে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। এবং ধন্যবাদ। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আসলে বাংলাদেশের গতকালকের জয়ের পরে এই বিশ্বকাপ নিয়ে আসলে আত্মবিশ্বাস কতটুকু বেড়ে গেল? ওয়েল, সাবেক ক্রিকেটার না, একজন দেশপ্রেমিক এবং একজন ভক্ত হিসাবে অবভিয়াসলি এর থেকে বড় চাওয়া পাওয়া কি থাকতে পারে? বাংলাদেশ যখন এই প্ল্যাটফর্মে যখন খেলে আমরা সবাই তাকিয়ে থাকি, অ্যান্ড দ্যাট দে পুট আপ দ্য বেস্ট পারফরমেন্স। এবং আমার মনে হয় যে গতকালকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটুখানি প্রেশার গেম ছিল ফর বোথ সাইড। ডেফিনেটলি বোথ সাইড নিডেড টু উইন। এবং আমরা জানি যে বাংলাদেশ ইদানিংকালে দে ওয়ার নট ইন দ্য বেস্ট অফ ফর্ম। তবে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে খুব কৃতিত্বের সাথে খেলা খেলেছে, হেরেছে হয়তোবা আম্পায়ার তাদেরকে হারিয়েছে, যেভাবেই দেখি না কেন। বাট গতকালকে খেলাটা আই ওয়াজ কনফিডেন্ট যে বাংলাদেশ ভালো খেলবে। জিতেছে বলে না, আসলেই ভালো খেলবে এই জন্য, বিকজ একবার জিতে যাওয়ার স্বাদ পেলে, একবার মোমেন্টামে চলে আসলে বাংলাদেশ আবার একটু সাইডটা একটু ভিন্নধর্মী সাইড হয়ে যায় হঠাৎ করে। এবং ভাই যে এইটাই তো আসলে ভালো ক্রিকেট, একটা যে টিম পারফরমেন্স, যেটা অনেক দিন ধরে মিসিং ছিল। সাকিব আল হাসান ফর্মে ফিরলেন, বোলিং এ একটা দলগত একটা এফোর্ট ছিল, সব মিলিয়ে টিম বাংলাদেশকে এখন অনেকটা গোছানো কিনা? অনেকখানি। আমার মনে হয় যে অ্যাজ আই সেড, উইনিং মেক্স এ ডিফারেন্স, উইনিং ইজ আ হ্যাবিট। এবং এই জেতার কারণে যে মোমেন্টামটা, এটা সব ক্ষেত্রেই একটা প্রভাব পড়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। বোলিংটা বেশ কিছুদিন ধরে হ্যাজ বিন দ্য মেইন ডিপার্টমেন্ট, যেটা কিনা জেতার পিছনে অনেক কন্ট্রিবিউশন রাখছে। ব্যাটিং এখনও আমি বলবো না যে আমাদের ব্যাটিং প্রবলেমসগুলো রিজলভ হয়েছে। আমাদের ফ্রন্ট লাইন ব্যাটসম্যানদেরকে they'll have to really pull up the socks. যেরকম ঠিক আছে, কালকে তানজিদ তামিম ভালো খেলেছে, ওয়ান অফ দেম উইল হ্যাভ টু কন্টিনিউ। 10 ওভার, 12 ওভার, 15 ওভার পর্যন্ত যাওয়ার মতো একটা অবদান রাখতে হবে ওপেনিং ব্যাটারদের মধ্যে, যে কোনো একটা, কিংবা 1, 2, 3 যে কোনো একটা। আর কালকে যদি সাকিব সময় মতো ভালো খেলেছে, কারণ সময় এসেছিল তাকে কিছু একটা করে দেখাবার, এবং সময় মতোই সে করেছে। এবং ঠিক স্বভাব সুলভ একটা ইনিংস সাকিব যে ধরনের ইনিংস খেলে থাকে
ঠিক সে ধরনের ইনিংস খেলেছে এবং মোহাম্মদুল রিয়াদ অ্যাজ অলওয়েজ এভার সো ডিপেন্ডেবল। তো ইট ওয়াজ এ গুড কম্বিনেশন অফ ব্যাটিং অ্যান্ড বোলিং, বাট আমার মনে হয় যে ব্যাটিং স্টিল রিমেইনস একটু কিছু এখনো কাজ বাকি রয়েছে প্রথম সারির ব্যাটসম্যানদের কাছে। সেই কাজ তো বাকি আছেই, তবে টুর্নামেন্টের 13 দিন পেরিয়েছে এবং টুর্নামেন্টে সেই 13 দিন পরে আমরা আসলে সুপার 8-এ কাদেরকে দেখতে যাচ্ছি সেটাও কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে যাচ্ছে। আজকে সকালের ম্যাচটাকে যদি আমি বলি, আফগানিস্তান এখানে দারুণ একটা জয় তুলে নিয়েছে, এখন পর্যন্ত টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে এবং পঞ্চম দল হিসেবে অফিসিয়ালি তারা সুপার 8-এর স্পটটা বুক করলো এবং এখন মাত্র বাকি 3টা জায়গা, সব মিলিয়ে টুর্নামেন্টের জৌলুসটাও তো অনেক বেড়ে গেল। হ্যাঁ, অবভিয়াসলি ইংল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে তারা নিশ্চয়ই তাদের মতো করে হিসাব করছে। বাংলাদেশ এদিক দিয়ে আমার মনে হয় তারা ধরেই নিতে পারে যে তারা যাচ্ছে, বিকজ তারা নেপাল একমাত্র দল বাকি, তো নেপালকে হারাবে এটা আমরা মনে করাটা অন্যায় হবে না। অ্যান্ড বাংলাদেশ কৃতিত্বের সাথেই খেলেছে, বাট পাকিস্তানকে যদি আজকে আয়ারল্যান্ড এবং ইউএসএর সাথে খুব ইম্পর্টেন্ট একটা খেলা আছে, যদি আয়ারল্যান্ড যদি ইউএসএ কে হারিয়ে দেয় সেক্ষেত্রে পাকিস্তানের কিছুটা সুযোগ থাকলেও থাকতে পারে। তারপরে আমার মনে হয় রান রেটের কিছু সমীকরণ থাকে না, অবশ্যই। আর ইংল্যান্ডের আজকে হারাবার পরে ইংল্যান্ড অলসো হ্যাজ আ ভেরি গুড পসিবিলিটিস, অ্যান্ড যেভাবে তারা জিতেছে স্কটল্যান্ড, ইয়েস, ইংল্যান্ডের সাথে ভালো খেলেছে, একটা ওয়াশ আউট হয়েছে। I think Australia obviously the deserving side, but England যদি না থাকে একটু কিন্তু দুঃখ পাবো। অবশ্যই আমরা যদি দেখে আসতে চাই যে 5 দল বিশ্বকাপের এখন পর্যন্ত সুপার 8-এর 5টা স্লট বুক দিয়ে ফেলেছে, সবাই বড় নাম। আফগানিস্তান হয়তো কিছুটা চমক, কিন্তু তারা যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছে, তবে এই 5 দলের বাইরে যদি আমি যাই যারা আসলে বিদায় নিশ্চিত হয়ে গেছে, বেশ কিছু বড় নাম রয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রয়েছে সেখানে, নিউজিল্যান্ডের বাদ পড়াটা আজকে নিশ্চিত হয়েছে, ইংল্যান্ড মোস্ট প্রবাবলি বাদ পড়ে যাবে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানও সেই তালিকায় আছে। একটা অঘটনের বিশ্বকাপ আমরা দেখছি কিনা। আফগানিস্তান কি একটু সারপ্রাইজ মনে হচ্ছে? নো, রিসেন্ট টাইমে খুবই ধারাবাহিক ক্রিকেট। অ্যাবসলিউটলি, আফগানিস্তান লুকস আ ভেরি ভেরি পাওয়ারফুল সাইড। তারা যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছে, ইনফ্যাক্ট যদি বলি যে তারা গেল 2022 সালে না ওয়ার্ল্ড কাপ 50 ওভারের যেখান থেকে শেষ করেছে সেখান থেকে কিন্তু শুরু, 4টা বড় বড় টিমদেরকে হারিয়ে। সো দে লুক অ্যাবসলিউটলি আ ফ্যান্টাস্টিক সাইড, এবং টপ 4-এ যদি যায় অবাক হওয়ার একেবারেই কিছু থাকবে না। ইয়েস, নিউজিল্যান্ডের একটু হতাশজনক পারফরমেন্স। পাকিস্তান অলওয়েজ লাইক দ্যাট, ইউনো, তারা যদি কোয়ালিফাই করে ফেলে সেখানে সারপ্রাইজ হওয়ার কিছু নাই, আর যদি বাড়ি ফেরত যায় সেখানেও সারপ্রাইজ হওয়ার কিছু নাই। বাট ইংল্যান্ডেরটা আমার মনে হয় যে বড় আপসেট, বর্তমান চ্যাম্পিয়ন। তবে বাংলাদেশের জন্য কিন্তু আসলে খুব একটা সুখবর নেই, যেমনটা বলছিলেন নেপালের এগেইনস্টে আসলে আমরা একটা প্রত্যাশিত জয় পেতে যাচ্ছি। সুপার 8-এ বাংলাদেশের দলের আসলে বাংলাদেশের যে গ্রুপটা যেমন হবে, এখানে আসলে খুব একটা সুখবর নেই। আমাদের অপোনেন্ট হবে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তানের কথা বলছিলেন, দারুণ একটা ক্রিকেট খেলছে, তাদেরকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এদেরকে আলাদা করে, তার থেকে বড় বিষয় আমাদের 21 জুন ভোর 6:30টায় ম্যাচ প্রথমটা, এরপরেই কিন্তু আমাদের 22 তারিখে ইন্ডিয়ার এগেইনস্টে খেলতে হচ্ছে, অর্থাৎ আমরা 24 ঘন্টার কিছু বেশি সময় পাবো। এটাও একটা বাংলাদেশের জন্য বড় সমস্যা কিনা? যদি একটা রিদমে থাকে আমি এগুলোকে সমস্যা বলবো না। সেই বাংলাদেশের কি ইন্ডিয়া এবং আফগানিস্তানকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু হারিয়েছে, অস্ট্রেলিয়াকে কিন্তু হারাবার খুব বেশি বাংলাদেশের রেকর্ড অ্যাজ সাচ নাই। So I don't think that Bangladesh will be feeling very confident beating Australia, but India এবং আফগানিস্তানকে it will be tough, এবং বাংলাদেশ যদি এদেরকে হারায়, frankly speaking, আমি একেবারেই হব না। বাট আই থিংক তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে, এবং এই সব সময় এই ধরনের দলের এগেনস্টে আমরা মোর অফটেন দেন নট বেস্ট ক্রিকেটই কিন্তু দেখেছি, ইউনো। অ্যান্ড বাংলাদেশের কি, আমরা যখন খারাপ খেলে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি তাদের উপরে, বাট উই শুড নট ফরগেট যে বড় বড় টিমদেরকে সময় মতো কিন্তু হারিয়েছে, ভালোভাবে হারিয়েছে, তখন কিন্তু দে হ্যাভ ওয়ান আওয়ার হার্টস। তো আমরা শুধু খারাপ খেললেই তাদের পিছে ঝাঁপিয়ে পড়বো আর ভুলে যাব যে বড় বড় দলকে যে তারা ভালোভাবে হারিয়েছে, কনভিনসিংলি হারিয়েছে। উই শুড অল বি কনফিডেন্ট that they may repeat the same against these teams. Definitely, টুর্নামেন্ট খুব একটা জমে উঠেছে, বাংলাদেশের দলগত পারফরমেন্সটাও এখন খুব একটা চোখে পড়ার মতো। তবে যে জিনিসটা চোখে পড়ছে না তা হচ্ছে হয়তো মোস্তাফিজুর রহমান। এই প্লেয়ারটা বাংলাদেশের হয়ে কন্টিনিউয়াসলি পারফর্ম করলেও আসলে খুব একটা আন্ডাররেটেড থেকে যায়, কারণ বাংলাদেশের জন্য
সে যেভাবে খেলেছে 2016 সালের সময়টাতে, মানুষ আসলে ওই ধরনের এক্সপেকটেশনই রাখে। তবে আমি এই বছরে মোস্তাফিজের স্ট্যাটটা যদি আমি দেখাই একটু, 2024 সালে অল ওভার T20 ক্রিকেটে আমাদের কাটার মাস্টারের অবস্থানটা কিন্তু সেকেন্ড পজিশনে। প্রথমে যিনি আছেন শাহিন আফ্রিদি, পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন, সে অবশ্য ম্যাচ বেশি খেলেছেন এবং আপনি এই তালিকায় যাদেরকে দেখছেন তারাই কিন্তু আসলে খুব বড় বড় নাম। মোস্তাফিজকে নিয়ে কি আমাদের আলোচনাটা কম হচ্ছে কিনা? গতকালকে খুব একটা বড় ইম্প্যাক্ট রেখেছিলেন। কম হচ্ছে এই জন্য যে বিকজ রিশাদ হোসেন লেগ স্পিনার কামিং ইন ফর দ্য ফার্স্ট টাইম, অসাধারণ বোলিং করছে, তার সে নজর কেড়েছিল উইথ হিজ ব্যাটিং। এখন সে ক্রুশাল সময়ে গিয়ে উইকেট নিচ্ছে, হ্যাট্রিকের কাছাকাছি যাচ্ছে, টল স্পিনার, ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনস রাখছে স্বাভাবিকভাবে। তারপরে তাসকিন এবং তানজিম সাকিব, এদেরকে এড়াবার তো কোনো স্কোপই নেই, বিকজ দে আর অলসো হ্যাভিং পুটিং আপ ম্যাচ উইনিং পারফরমেন্সেস। যে কারণে মুস্তাফিজ সে হি ইজ কন্টেনিং দ্য রানস, নট অ্যামংস দ্য উইকেটস। তারও বিশাল একটা ইনফ্লুয়েন্স থাকছে টুয়ার্ডস দ্য ভিক্টরি। কিন্তু উইকেট টেকার্স কিন্তু তাসকিন আর তানজিম সাকিব। সো অ্যান্ড রিশাদ হোসেন, আমার মনে হয় এই আমাদের বর্তমান বোলিংয়ে সবচেয়ে বড় অ্যাট্রাকশন ইজ অ্যাকচুয়ালি রিশাদ হোসেন। অ্যান্ড লেট আস হোপ যে, এবং ওয়েস্ট ইন্ডিজে বাকি যেগুলো খেলা হবে যে উইকেটে, এখন হি হ্যাজ টু কন্টিনিউ উইথ হিজ কনসিস্টেন্সি। আমার মনে হয় যে হি কুড বি সর্ট অফ এক্স ফ্যাক্টর অর ট্রাম্প কার্ড। আপনি রিশাদ হোসেনকে নিয়ে কথা বলছিলেন। রিশাদ হোসেনের যদি আমি স্ট্যাটটা দেখাই, চলতি বছরের বিশ্বকাপে আসলে বাংলাদেশের কোনো লেগ স্পিনার টপ উইকেট টেকার লিস্টে থাকবে এটা হয়তো আমরা ইমাজিনও করিনি। তবে রিশাদ হোসেন আসলে সেই অবাস্তবটাকেই বাস্তব করছেন। এখন পর্যন্ত যদি আমি বলি জয়েন্ট থার্ড হাইয়েস্ট উইকেট টেকার। ফারুকি 12টা উইকেট পেয়েছেন, তাছাড়া যারা রয়েছেন তারাই সব বড় বড় নাম। তবে রিশাদ হোসেন, যার কিনা প্রথম বিশ্বকাপ, খুব বেশি ইমপ্রেসড কিনা আসলে আপনাকে? অ্যাবসলিউটলি যে জিনিসটা তার মধ্যে ছিল না, যে টল ফাস্ট বোলার, ফাস্টেস্ট বোলিং করে, খুব বড় বাঘ পায় না, অ্যাকিউরেসি হচ্ছে তার মেন ইয়ে। লেগ স্পিনার কী করে? লেগ স্পিনার সাধারণত প্রলুব্ধ করে, দি টসেস অফ দ্য বল মেক্স দ্য ব্যাটসম্যান কাম আউট অ্যান্ড প্লে, সেগুলা না, সে একটু অন্য ভিন্নধর্মী লেগ স্পিনার। ফাস্ট ফ্ল্যাটার ট্রেজেক্টরি করে এবং খুব একটা বাঘ খায় না, ওর অ্যাকিউরেসিটা হচ্ছে মেন। এখানে এসে সে কিন্তু 3.6 আমার মনে হয় হাইয়েস্ট অ্যামংস দি টার্নার্স। তো এখানে এসে নতুন একটা আনন্দ পাচ্ছে, নতুন একটা নিজের ইয়ে খুঁজে পেয়েছে, এনজয়িং দ্য উইকেট। সো সেখানেও আমার মনে হয় দ্যাট ইজ অলসো লিডিং হিম টু বি সাকসেসফুল। এখন সে যদি এটা যদি কন্টিনিউ করতে পারে, হাইট উইথ আ লিটল বিট অফ বাউন্স, উইথ আ লিটল বিট মোর অফ টার্ন অ্যান্ড দেন অ্যাকিউরেসি, সব কম্বাইন্ড টুগেদার, হোয়াট মোর ডাজ এ লেগ স্পিনার ওয়ান্ট? এবং এর থেকে ভালো একটা টিমের জন্য কি হতে পারে? সো আই এম শিওর দ্য হোল টিম ইনক্লুডিং শান্ত উইল বি লুকিং ফরওয়ার্ড টু রিশাদ হোসেন, যে সেটা যেন কন্টিনিউ করতে পারে। তাহলে আমাদের একটা মানে জেনুইন একটা উইকেট টেকার প্লাস রান কন্টেনার আমরা পাচ্ছি। এবং ক্যাপ্টেন শান্ত তেমনটাই ট্রাম্প কার্ড হিসেবে রিশাদ হোসেনকে ইউজ করছে। তবে আমি একটু আজকের যে ম্যাচ রয়েছে, এটা বড় একটা ম্যাচ, ছোট দল বড় ম্যাচ। এখন পর্যন্ত আয়ারল্যান্ড কোনো ম্যাচ জেতেনি, ইউএসএ দারুণ একটা শুরু করেছে এবং ইউএসএর হাতে, অর্থাৎ সামনে আজকে সুযোগ রয়েছে পাকিস্তানকে টপকে ইন্ডিয়ার সাথে সুপার এইটে যাবে। ইউএসএ কে সুপার এইটে কেউ আসলে চিন্তাও হয়তো করেনি। ওয়েল, আই মিন ইউএসএ কিন্তু প্রেশারে থাকবে, বিকজ এই প্রথমবার তারা অসাধারণ ক্রিকেট খেলে, সেটা তারাও জানে, এবং তারাও জানে যে দে ডিজার্ভ টু গো টু দ্য ফাইনালস। প্রত্যেকটা প্লেয়ার যে প্রফেশনাল ক্রিকেট খেলেছে, দিস ইনফ্যাক্ট কুড বি যে তাদের হয় না অনেক সময় বেশি প্রেশার থাকলে ইউ টেন্ড টু গুফ আপ ইন অন ম্যাচ ডেজ। লেটস হোপ ইট ডাজ নট হ্যাপেন। কিন্তু এই জিনিসটা ইউএসএর তারা ফিল করবে, দ্যাট দে হ্যাভ টু উইন। এত দূরে এসে না জিতে কিভাবে না জিতে যায়। So this could be a pressure which may backfire a little bit. Ireland on the other side, Ireland may not be in the best form, but an experienced side. Ireland অনেক কটা প্লেয়ার, অনেক মানে ঝানু প্লেয়ার যদি বলি, ইংলিশ কাউন্টি ক্রিকেটে রেগুলার খেলেন, দে হ্যাভ প্লেড অ্যাজ এ টিম এন্ড দে ওয়ান ম্যাচেস। আজকে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি আজকে আই পুট মাই মানি অন আয়ারল্যান্ড বিকজ অফ দিস দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য প্রেশার অন ইউএসএ। আপনার ইস্তিয়াক ভাই বলছেন আপনি থাকছেন আজকে আয়ারল্যান্ডের পক্ষে, তাহলে হয়তো পাকিস্তানের জন্য ভাগ্যটা ভালো হয়ে যাবে। তবে ম্যাচে আসলে কি হবে সেটা দেখার বড় বিষয়। তবে ইউএসএ যদি সেই নার্ভটা ধরে রাখতে পারে এবং ইউএসএ যদি সুপার এইটে চলে যাচ্ছে, তাহলে কিন্তু একটা বড় চমক। প্লাস অন্য যে গ্রুপটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, সেই গ্রুপটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে, স্কটল্যান্ড, ইউএসএ এবং হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ।
তো সব মিলিয়ে আর কি বিশ্বকাপটার সেমিফাইনাল তাহলে অনসাইডেড হওয়ার একটা সম্ভাবনা থাকছে কিনা? অবভিয়াসলি ইউএসএ যদি যায় একটা তো লপ সাইডে যেই খেলবে ইউএসএর এগেনস্টে টপ 8 এদের মধ্যে তো ইউএসএ প্রথমত হচ্ছে ইটস আ সারপ্রাইজ সর্ট অফ আ প্যাকেজ। আমরা আসলে সেই প্যাকেজ ফর ক্রিকেট কিন্তু অবশ্যই good for cricket. আজকের আলোচনা এই পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক। আপনাকে এবং সময়টা বিশ্বকাপের আজকের আয়োজন এখানেই ছিল। প্রতিদিন দুপুর 1:30 এবং রাত 12:30 আমরা উপস্থিত হব বিশ্বকাপের প্রতিদিনের ম্যাচ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।